প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে হিসাবের বইসমূহের 2 নম্বর পর্বে। এই পর্বে আমরা তোমাদের এমসিকিউ এক্সারসাইজ করতে যাচ্ছি এবং আমরা প্রিভিয়াস পর্বে একদম এ টু জেড এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে ফেলছি। তো যারা বেসিক কনসেপ্টের ভিডিওটি এখনও দেখো নাই, অবশ্যই ওই ভিডিওটি কমপ্লিট করে তারপর হচ্ছে এক্সারসাইজে চলে আসবা। তো চলো শুরু করি। তো দেখো, আমি এখানে 20টা এমসিকিউ সলভ করাবো ইনশাল্লাহ। অনেক এক্সারসাইজ করাচ্ছি এবং তুমি যদি প্রত্যেকটা এমসিকিউ ভালো করে বুঝতে পারো এবং বেসিক ক্লিয়ার থাকে, তাহলে আশা করা যায় যে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ যেভাবেই কোয়েশ্চেন আসুক না কেন ইজিলি তুমি কী করতে পারবো, সলভ করতে পারবে। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেনটা, নিত্য মজুদ পদ্ধতিতে পণ্য ক্রয়ের জন্য কোন হিসাব ডেবিট করা হয়? আমি একটু লিখে দেই। এই যে মজুদ পণ্য, ঠিক আছে, এই মজুদ পণ্যের মেথড হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে কালীন বা কালান্তিক, আরেকটা হচ্ছে নিত্য বা অবিরত। এখন এই কালীন এটা হচ্ছে সনাতন পদ্ধতি, এটা হচ্ছে সনাতন পদ্ধতি, আর নিত্য এটা হচ্ছে তোমার আধুনিক পদ্ধতি। একটু লিখে দিলাম ডিটেলস। আমরা নর্মালি হচ্ছে যে জাবেদাগুলো করি, এই জাবেদাগুলো করা হয় এই কালীন মেথডে বা কালান্তিক মেথডে। আর নিত্য বা অবিরত মেথডে যদি তুমি জাবেদা করো, এখানে একটা চেঞ্জ আসবে, সেটা হচ্ছে ক্রয় থেকে শুরু করে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা এবং হচ্ছে ক্রয় পরিবহন বা ধারে ক্রয়। এই ক্রয়গুলা সব সময় জাবেদা করলে ক্রয়টা হয়ে যাবে মজুদ পণ্য নামে হয়ে যাবে। তখন তুমি জাবেদা করলে মজুদ পণ্য হয়ে যাবে। মনে করো আমরা একটা এক্সাম্পল দেই, ধরো 10,000 টাকার পণ্য ক্রয়। এখন 10,000 টাকার পণ্য ক্রয় করলে তোমার জাবেদা কি হবে বলো তো? ক্রয় হিসাব ডেবিট। এইভাবে জাবেদা করো না, ক্রয় হিসাব ডেবিট। এবং নগদান হিসাব কি বলো তো? ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। এখন দেখো, এটা হচ্ছে তোমার কালীন মেথড, এটা হচ্ছে কালীন মেথড। এখন আমরা যদি নিত্য মেথডে করি, তাহলে এই ক্রয়টা হয়ে যাবে মজুদ পণ্য নামে। এই ক্রয়টা হয়ে যাবে মজুদ পণ্য, ঠিক আছে? তখন মজুদ পণ্য ডেবিট হয়ে যাবে এবং নগদ ক্রেডিট হয়ে যাবে যদি মেথডটা হয় নিত্য। ক্লিয়ার? তো সেটাই বলছে যে নিত্য মজুদ পদ্ধতিতে পণ্য ক্রয়ের জন্য কোন হিসাবটি ডেবিট করা হয়। তার মানে এই পণ্য ক্রয়ের জন্য ডেবিট হবে মজুদ পণ্য হিসাব, ঠিক আছে? দেখো, আমি তারপর ডিটেলস বোঝানোর চেষ্টা করলাম। এভাবে ভেঙে ভেঙে যদি তুমি হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ সলভ করো, আশা করা যায় খুব সহজেই তুমি হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন আছে এগুলো সলভ করতে পারবা এবং বোর্ড কোশ্চেন খুব ইজিলি 100% কনফিডেন্টলি তুমি সলভ করতে পারবা, ঠিক আছে? এই জন্য বেসিক ক্লিয়ার করতে হবে এবং বুঝে বুঝে এমসিকিউ সলভ করতে হবে। পরের কোশ্চেনটা, এটা খুবই ইম্পর্টেন্ট, জাস্ট এখানে কমন সেন্সের ব্যাপার। দেখো এখানে কি বলছে, যে প্রধান কেশিয়ার হতে খুচরা কেশিয়ারকে টাকা প্রদান করে, এটা কোন ধরনের লেনদেন? এখন প্রধান একজন কেশিয়ার থেকে খুচরা কেশিয়ারকে টাকা লেনদেন করছে, পাঠাইছে, দিছে, এটা তো একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়, তাই না? সো এটা একটা অভ্যন্তরীণ লেনদেন, এটা একটা অভ্যন্তরীণ লেনদেন অথবা বলতে পারি আন্তঃলেনদেন। এটা কি বলতো? একটা অভ্যন্তরীণ লেনদেন অথবা আন্তঃলেনদেন। ওকে ওকে তারপর আমরা চলে যাব খতিয়ানে চলমান জের ছকের প্রধান সুবিধা কি? এই চলমান জের ছক এটার প্রধান সুবিধাটা কি? এখন দেখো, এই চলমান জের ছকে আমরা কি পাই? চলমান জের থেকে আমরা সাথে সাথে প্রতিটা এন্ট্রির রেজাল্ট পেয়ে যাই, জের পেয়ে যাই, টাকা পেয়ে যাই, তাই না? মানে সাথে সাথে প্রত্যেকটা লেনদেন তুমি লিপিবদ্ধ করার সাথে সাথেই তুমি জানতে পারবা যে এটার ব্যালেন্স কত। আরেকটা লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে বুঝতে পারবা যে এখন তোমার ব্যালেন্স কত আছে, এখন তোমার জের কত আছে। তার মানে চলমান জের ছকে একটা সুবিধা, সেটা হচ্ছে প্রতিনিয়ত প্রতিটি হিসাবের উদ্বৃত্ত জানা যায়। তার মানে প্রতিনিয়ত প্রতিটি হিসাবের উদ্বৃত্ত জানা যায় চলমান জের ছকে। ওকে সো নেক্সট কোশ্চেন, ক্রেডিট নোট কখন প্রস্তুত করা হয়? ভালো করে খেয়াল করো, ক্রেডিট নোট, এই ক্রেডিট নোট কখন প্রস্তুত করবে? যখন তোমার হচ্ছে বিক্রয় ফেরত থাকবে। তার মানে বিক্রয় ফেরতের জন্য আমরা যেটা তৈরি করি সেটা হচ্ছে ক্রেডিট নোট, ঠিক আছে? ক্রেডিট নোটটা হচ্ছে বিক্রয় ফেরতের জন্য। ক্লিয়ার? তাহলে আমরা বিক্রয় ফেরতের জন্য যেই নোটটা দিব সেটা হচ্ছে ক্রেডিট নোট, বুঝতে পারছি? এবং যদি ক্রয় ফেরতের জন্য দেয় সেটা হচ্ছে ডেবিট নোট। এবং একটা বিষয় এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেবিট নোটটা একমাত্র তৈরি করে তোমার ক্রেতা। পৃথিবীতে আর যত নোট আছে, চালান বলো, ক্যাশ মেমো বলো, সব কিছু তৈরি করে কে বলো তো? মেইনলি তৈরি করে বিক্রেতা। বাট এই তোমার ডেবিট নোটটা তৈরি করে ক্রেতা।
সো এই কোশ্চেনটা এই জন্য প্রায় দেখবা যে বিভিন্ন বোর্ডে আসে, কারণ এটা সবাই ভুল করে থাকে। এই জন্য যেটা কনফিউশন টপিক, এই টপিকগুলা তুমি এক জায়গায় লিখে রাখবা, যাতে হচ্ছে পরবর্তীতে আর কোনো ভুল না হয়। বুঝতে পারছি? এবং আমরা যেহেতু বেসিক ক্লিয়ার করে দিছি, এই টাইপের এমসিকিউ সলভ করা এখন তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। এবং বেসিক ক্লিয়ার না করে তুমি যদি মুখস্থ করো, তাহলে কিন্তু তোমাকে ধরা খেতে হবে, এবং এটা তোমার জন্য অনেক টাফ হবে। এবং তুমি ধরো একটা এমসিকিউ মুখস্থ করলা, পরবর্তীতে একটা কোয়েশ্চেন দেখবে একটু আপডেট করে দিচ্ছে, তখন কিন্তু এটা সলভ করতে পারবে না। এই জন্য প্রত্যেকটা ভিডিওর আগে আমরা বেসিক ক্লিয়ার করছি, ওইটা দেখবা, তারপর এক্সারসাইজ করবা, ঠিক আছে? ওকে, তারপর দেখো জাবেদাকে কী ধরনের বই বলা হয়। সো আমরা জানি যে হিসাবের একদম প্রাথমিক বই, এই প্রাথমিক বইটাই হচ্ছে কি জাবেদা, ঠিক আছে? প্রাথমিক বইটাই হচ্ছে তোমার জাবেদা। এখন এটাকে কোন ধরনের বই বলা যায়? এটা হচ্ছে একটা দৈনিক বই, বা এটা হচ্ছে একটা হিসাবের একদম বলতে পারি হচ্ছে মূল বই, ঠিক আছে? বা হচ্ছে দৈনিক বই, বা হিসাবের একদম প্রাথমিক বই। এখন আরেকটা কোশ্চেন আসতে পারে এখানে, যে হিসাবে তাহলে হচ্ছে প্রধান বই কোনটি, বা হিসাবের বলা চলে যে রাজা কোনটি, তাহলে কি হবে? খতিয়ান। তারপরে মূল বই বা হচ্ছে প্রধান বই হচ্ছে তোমার খতিয়ান, বা রাজা হচ্ছে খতিয়ান, এবং প্রাথমিক বই হচ্ছে জাবেদা, যেটাকে আমরা দৈনিক বই বলতে পারি। কারণ হচ্ছে একটা লেনদেন আইডেন্টিফাই করার পর আমার প্রথম কাজই হচ্ছে সেটাকে লিপিবদ্ধ করা, রেকর্ড করা। কোথায়? জার্নালে, মানে জাবেদাতে, ঠিক আছে? ওকে, তারপর দেখো আমরা ব্যাটে চলে আসি। বাংলাদেশের ব্যাট কত সালে চালু হয় আমরা এটা প্রত্যেকে জানি, এটা হচ্ছে 1991 সালে, ঠিক আছে? তো এখান থেকে কোশ্চেন আসতে পারে, মনে করো ব্যাট, এই ব্যাটের ফুল মিনিং এটা অনেক সময় আসে, যেমন ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ক্লিয়ার? এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটা হচ্ছে তোমার ব্যাটের ফুল মিনিং প্রায় আসে, এবং এটার বাংলা হচ্ছে মূল্য সংযোজন কর, ঠিক আছে? অনেক সময় তোমার বাংলাটাও আসে কোশ্চেনে, মূল্য সংযোজন কর। এখন দেখো এই ব্যাটটা বিক্রেতার নিকট কি, কোশ্চেনটা আসতে পারে যে বিক্রেতার নিকট ব্যাট কি, এই কোশ্চেনটা বেশি আসে। তারপরে ক্রেতার নিকট ব্যাটটা কি, তারপরে কোশ্চেন আসতে পারে যে সরকারের নিকট ব্যাটটা কি, ঠিক আছে? এখন ভালো করে খেয়াল করো যে এখানে তোমার বিক্রেতার নিকট ব্যাট হচ্ছে দায়, বিক্রেতার নিকট ব্যাট কি বলো তো? দায়। হ্যাঁ, কেন দেয়? কারণ হচ্ছে দেখো বিক্রেতা কি করে? ক্রেতার কাছ থেকে ব্যাট সংগ্রহ করে। এখন বিক্রেতা ব্যাট সংগ্রহ করছে ভালো কথা, বাট সে কি এটা ভোগ করতে পারবে? বা এটা যে সে ব্যাটটা যে গ্রহণ করছে, সে কিন্তু আবার কি করবে? ব্যাটটা সরকারকে প্রদান করে দিতে হবে। তার মানে বিক্রেতা কার কাছে দায়বদ্ধ? সরকারের কাছে। এই জন্য সে ক্রেতার নিকট থেকে ব্যাট গ্রহণ করছে, এখন অবশ্যই তার দায়িত্ব হচ্ছে সরকারকে পৌঁছে দেওয়া। এই জন্য বিক্রেতার নিকট ব্যাটটা হচ্ছে দায়। এখন দেখো ক্রেতা কিন্তু ব্যাটটা দেয় বা প্রদান করে, এই জন্য এটা তার জন্য একটা কি খরচ বা ব্যয়, এক্সট্রা তাকে কি করতে হয়? তো তুমি একটা প্রোডাক্ট কিনলা, এখন প্রোডাক্টটা যে মূল্য আছে তার থেকে ধরো 5 টাকা বেশি প্রদান করলা, এখন এই এক্সট্রা টাকাটা তোমার জন্য কি একটা ব্যয় না? হ্যাঁ, এটা একটা ব্যয় বা খরচ। তার মানে ক্রেতার নিকট ব্যাট হচ্ছে খরচ, এবং সরকারের নিকট আলটিমেটলি গিয়ে ব্যাট হয়ে যাবে আয়, ঠিক আছে? তো আমরা 3টা পয়েন্ট এখানে পেলাম, সেটা হচ্ছে নাম্বার 1 ব্যাট হচ্ছে বিক্রেতার নিকট দায়, এবং কেন দায় এটা আমরা ব্যাখ্যা করছি। নাম্বার 2 ক্রেতার নিকট ব্যয়, এবং নাম্বার 3 সরকারের নিকট কি বলতো? আয়। এখানে আমরা ব্যাটের A to Z কমপ্লিট করলাম, এবং মনে রাখবা ব্যাট অলওয়েজ কত পার্সেন্ট হার ধার্য করতে হয়? 15% হারে। যে কোনো সংখ্যাকে ব্যাট ধার্য করলে ওটাকে 115 দ্বারা ভাগ করবা, এবং 15 দিয়ে গুণ করে দিবে। ওকে, তারপর দেখো 7 নম্বর কোশ্চেনটা, এখানে আছে 10% বাট্টায় 500 টাকা, বাট্টা বাদে অবশ্যই টাকা পরিশোধ করা হলো, পরিশোধিত টাকার পরিমাণ কত? এখন এখানে বাট্টার পরিমাণ দেওয়া আছে, এখানে কি মেন টাকাটা দেওয়া আছে? নাই, এখানে বাট্টার পরিমাণ দেওয়া আছে। এখন ভালো করে খেয়াল করো, বাট্টা কত? 500, এবং বাট্টার পরিমাণ কত? 10, বাট্টার পার্সেন্টেজ কত? 10। তাহলে এখানে যে বাট্টার পরিমাণ 500, এটা কি 10% বাট্টার টাকা? আমাকে বের করতে বলছে পরিশোধিত টাকার পরিমাণ কত, কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমরা মূল টাকাটা বের করে ফেলি। এখানে আমার মূল টাকা ছিল 100%, তাই না? 100% করলে আমার কত হয় দেখো? 5000। কত হয়? 5000। এখন 5000 থেকে আমি 500 টাকা তো বাট্টা আমার দেওয়া লাগতেছে না, তাহলে আমার পরিশোধ করা লাগতেছে কত? 4500। ক্লিয়ার? এই 4500 তাহলে কারেক্ট অ্যান্সার। এখন এটা আমি একদম ভেঙে ভেঙে বাচ্চাদের মতো শিখালাম, বাট এটা কিন্তু আর ইজিলি পারা যায়। কীভাবে? সেটা হচ্ছে, মনে করো এখানে 10% বাট্টা বাদ দিলে আমার পরিশোধ করতে হবে কত? 90। তার মানে তুমি 10 দ্বারা ভাগ করো, 90 দ্বারা সরাসরি গুণ করলে রেজাল্টটা পেয়ে যাবা। ওকে, তারপর আমরা চলে যাব আরেকটা কোশ্চেনে, 8 নাম্বারটা। 8 নাম্বারটা দেখো এখানে কি আছে, এখানে আছে যে মুনাফা অর্জিত হয়েছে কিন্তু নগদ গ্রহণ করা না হলে কোন হিসাব খাত ডেবিট হবে? অলরেডি তুমি সেবা দিয়ে দিছো ভাইয়া, অলরেডি সার্ভিস প্রদান করছো, কিন্তু তোমাকে এখনো টাকা দেওয়া হয় নাই, বা তোমাকে এখনো টাকা পরিশোধ করা হয় নাই। খুব সিম্পল। কেন সিম্পল? যে তুমি অলরেডি সার্ভিস করছো, যেহেতু অবশ্যই তুমি এটার প্রাপ্য, তুমি টাকা পাবেই পাবে, তুমি অলরেডি কি প্রাপ্য। এই জন্য
এটা কি হবে, এটা একটা বকেয়া আয়। এটা কি বলতো, একটা বকেয়া আয়। আর এটার জন্য কোন হিসাব খাত ডেবিট হবে, প্রাপ্য হিসাব খাত। যদি আমরা বকেয়া আয়, সো এটা বকেয়া আয়, তার মানে আমার যে প্রাপ্য হয়ে গেছে বকেয়া আয়, সো এটাকে যদি আমরা জাবেদা করি তাহলে কি হবে, দেখো প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট হবে এবং তোমার বকেয়া আয় হিসাব হয়ে যাবে ক্রেডিট। ক্লিয়ার? তার মানে বকেয়া হিসাব তখন আমার হয়ে যাবে ক্রেডিট। তো দেখো যখন তোমার মুনাফা অর্জিত হয়ে যাবে, তুমি ভাই কাজ করছো, সার্ভিস দিয়ে দিছো, এই টাকাটা মাস তোমার প্রাপ্য, তুমি পাবেই, ঠিক আছে, কিন্তু এখনো পরিশোধিত হয়নি, এই জন্য এটা বকেয়া আয়। আমি জাবেদা সহ তোমাদেরকে একদম ব্যাখ্যা করে দিলাম। তারপরের কোশ্চেনটা দেখো 9 নম্বরটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং এই টাইপের কোশ্চেন আসলে অনেক সময় হচ্ছে মাথায় কাজ করে না। কেন কাজ করে না? ডিরেক্টলি তোমরা পার্সেন্টেজ বের করছো, 10% প্রাপ্ত বার্তা, 10% প্রদত্ত বার্তা, বাট এখানে তোমার হচ্ছে কি দেওয়া আছে দেখো, পাওনাদারকে 1000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 850 টাকা প্রদান করা হলো, বাকি 150 টাকার জন্য কোন হিসাবকে প্রভাবিত করবা। এখন পাওনাদারকে টাকা পরিশোধ করছো 1000, বাট 1000 টাকা পাবে তোমার কাছ থেকে, কিন্তু তুমি পরিশোধ করছো 850 টাকা। এখন এই যে 150 টাকা, এই 150 টাকা তোমার জন্য কি বলো তো, এটা হচ্ছে তোমার জন্য আয় হিসাব, এটা হচ্ছে তোমার জন্য একটা আয়। এবং যদি আসতো এই যে প্রাপ্ত যে ভাটটা, এই ভাটটা থেকে তুমি কি এই টাকাটা পেয়েছো, ঠিক আছে। কারণ হচ্ছে পাওনাদারকে যখন আমরা টাকা পরিশোধ করি, সেখান থেকে যেই আমার কিছু টাকা কম পরিশোধ করা লাগে, এটা হচ্ছে প্রাপ্ত বার্তা বা এটা হচ্ছে এক প্রকারের আয়। ওকে, তার মানে এটা প্রত্যেকেই ক্লিয়ার। তারপর আমরা চলে যাব 10-এ। 10-এ কি বলছে দেখো, 10-এ বলছে যে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার সময় কোন দলিলটি প্রয়োজন হয়। এখন একটু আগে আমরা শিখলাম যে ধারে বিক্রয়ের সময় যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্রেডিট নোট। এবার আসছে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার সময় যে নোটটা আমরা ব্যবহার করি সেটা কোন নোট, তাহলে এটা হবে ডেবিট নোট। এবং জানো যে ডেবিট নোটের ক্ষেত্রে তোমার ভাইয়া স্বাক্ষর করে ক্রেতা, একমাত্র ডেবিট নোটে ক্রেতা স্বাক্ষর করে, বাকি সবগুলোতে কিন্তু বিক্রেতাই স্বাক্ষর করে। ওকে, সেই পয়েন্টগুলো তোমার অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি ক্রেডিট কখন হয়, ক্রেডিট কখন হবে, দেখো আমরা জানি সম্পদ হচ্ছে ডেবিট, যদি হ্রাস পায় তাহলে সম্পদ হয়ে যাবে কি ক্রেডিট, একটা জের। দায় যদি বৃদ্ধি পায় তাহলে হয়ে যাবে কি ক্রেডিট, তার মানে এখানে দুইটাই ক্রেডিট। তার মানে ক্রেডিট কখন হবে, সম্পদ হ্রাস পাইলে আর দায় বৃদ্ধি পাইলে। এখানে দেখো সম্পদ দায় উভয় হ্রাস, দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিট হয়ে যায়, এটা হবে না। সম্পদ দায় উভয় বৃদ্ধি, সম্পদ বাড়লে ডেবিট, বা দায় বা যদি বাড়ে তাহলে হবে ক্রেডিট, এটাও হবে না। সম্পদ বাড়লে ডেবিট, দায় হ্রাস পাইলে কি বলতো, ডেবিট। তার মানে একটাও কারেক্ট না, এই খ নাম্বারটাই কি একমাত্র কারেক্ট। এই খ নাম্বারটাই হচ্ছে ক্রেডিট যে প্রকাশ করবে, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট আর হচ্ছে দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট। এই জন্য চলে যেতে হবে প্রিভিয়াস পর্বে, আমরা যখন হিসাব শিখালাম তোমাদেরকে, সেখানে A to Z একদম ধরে ধরে ব্যাখ্যা করছি আমরা। ওকে, সো নেক্সট কোশ্চেনে চলে যাব। বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় করা হলো, কিসের উদ্দেশ্যে, বিক্রয়ের উদ্দেশ্যে। এখন এই বিক্রয়ের উদ্দেশ্যে কি করছে, কম্পিউটার ক্রয় করছে, বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় করছে। দেখো বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার যদি ক্রয় করে তাহলে কম্পিউটারটা তোমার কাছে কি একটা প্রোডাক্ট, একটা পণ্য জাস্ট, ঠিক আছে। তার মানে পণ্য ক্রয় হিসাব হয়ে যাবে ডেবিট। আর যদি হচ্ছে তুমি ব্যবহার উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় করতা তাহলে কম্পিউটার হিসাব ডেবিট হতো, নগদান হিসাব হতো ক্রেডিট। যেহেতু বিক্রয়ের উদ্দেশ্য করছো এই জন্য তোমার কি হবে, ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, কারণ এই কম্পিউটারটা তোমার কাছে একটা পণ্য, এটা তুমি কি করবা, বিক্রি করে দিবা। তারপর চলে আসো 13 নম্বরে, হিসাব চক্রের কোন ধাপগুলোর কাজ সারা বছর চলমান থাকে। মানে এই যে হিসাব বিজ্ঞানের বা হিসাব চক্রের কোন কাজগুলো সারা বছর কি থাকে, চলমান থাকে, বিদ্যমান থাকে, এটা আমাদের জানা লাগবে। এখানে দেখো এখানে কি কোনগুলা বলো তো, এখানে হবে লেনদেন শনাক্তকরণ, জাবেদ এবং খতিয়ান। তার মানে লেনদেন শনাক্তকরণ, এই যে লেনদেন শনাক্তকরণের কাজ, জাবেদার কাজ এবং খতিয়ানের কাজ, এই তিনটার কাজ সারা বছর কি থাকে, চলমান থাকে। ওকে ওকে, সো তারপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, এখানে বুঝতে হবে, জাস্ট ধরতে হবে। তাইজুলের নিকট 10% ভাট্টায় পাওয়া গেল 5400 টাকা। এখন 10% ভাট্টা, 10% ভাট্টা বাদ দেওয়ার পর পাওয়া গেছে 5000 কত 400 টাকা। এখন আমার টোটাল টাকা ছিল 100%, সেখান থেকে 10% ভাট্টা আমি বাদ দিছি, তাহলে এই যে 90%-এর টাকা কি এখানে আসছে না, তার মানে 5400 টাকা, এটা কত পার্সেন্টের, 90%-এর।
আমাকে বলছে বাট্টার পরিমাণ কত। দেখো এখানে এটা ভাগ করো, 6 নং 54, একটা শূন্য কেটে দাও, তার মানে কত হয় 60। এখন বাট্টার পরিমাণ কত বলো তো 10%, তাহলে এটাকে 10 দ্বারা গুণ করো, তাহলে কত হয় বাট্টার পরিমাণ 600 টাকা। এই যে আমি বাট্টাটা বের করলাম, ক্লিয়ার, বাট্টাটা বের করে ফেললাম। ক্যাশ মেমোর মূল কপি কাকে দেওয়া হয়? ক্যাশ মেমোর মূল কপিটা দেওয়া হয় কাকে? ক্যাশ মেমোর যে 3টা সেট থাকে, 3টার মধ্যে মূল কপিটা দেওয়া হয় ক্রেতাকে। কাকে? মূল কপিটা প্রদান করা হয় ক্রেতাকে, ঠিক আছে। তার মানে ক্যাশ মেমোর মূল কপি দেওয়া হয় ক্রেতাকে। তারপর দেখো সমাপনী জাবেদার পর কোন হিসাবের যে শূন্য হয়, খুব সহজ। সমাপনী জাবেদায় আমরা সকল প্রকার নামিক হিসাব, নামিক অবাস্তব, এই নামিক বা অবাস্তব হিসাবগুলোর যে শূন্য করে দেই, নামিক বা অবাস্তব হিসাব হচ্ছে সকল প্রকার আয়, ব্যয় এবং উত্তোলন। পৃথিবীতে যত আয় আছে, যত ব্যয় আছে এবং যত উত্তোলন আছে, সবগুলো কি করা হয় সমাপনী দাখিলার মাধ্যমে। এই সমাপনী দাখিল অথবা সমাপনী জাবেদার মাধ্যমে এই জেরগুলোকে শূন্য করে দেওয়া হয়। তার মানে এখানে একমাত্র বিমা প্রিমিয়াম একটা খরচ, এছাড়া বাকি যেগুলো আছে সবগুলো স্থায়ী হিসাব এবং সবগুলোই হচ্ছে তোমার যেমন বকেয়া বেতন একটা দায়, অগ্রিম ভাড়া একটা সম্পদ, পুঞ্জীভূত হচ্ছে একটা বিপরীত সম্পদ। একমাত্র বিমা প্রিমিয়ামটা হচ্ছে একটা ব্যয়, একটা নামিক হিসাব। এই জন্য এই হিসাবটা কী করা হবে, বন্ধ করে দেওয়া হবে। 17 নম্বর কোশ্চেন, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে পরিশোধ এক ঘর নগদান বইয়ে লিপিবদ্ধ করা হয় কোথায়? এখন দেখো, দেনাদার কর্তৃক সরাসরি যদি ব্যাংকে পরিশোধ করো, এক ঘরা নগদান বইতে কোথায় লিপিবদ্ধ করবা? আমরা জানি এক ঘরা নগদান বইতে ব্যাংক সংক্রান্ত কোনো হিসাব আসে না। এক ঘরা নগদান বইতে ব্যাংক সংক্রান্ত কোনো হিসাব কি করে না, আসে না, ঠিক আছে। এক ঘরা নগদান বইতে ব্যাংক সংক্রান্ত কোনো হিসাব আসে না, তাহলে এটা কি ডেবিট ক্রেডিট কোনো দিকেই কি যাবেই না, কারণ ব্যাংক সংক্রান্ত লেনদেন তো তোমার আসবেই না, ঠিক আছে। ব্যাংক সংক্রান্ত লেনদেন তোমার আসবেই না, ওকে। তারপর চলে আসে 18 নম্বর, খতিয়ান বইয়ের দুই দিকের পার্থক্য নির্ণয় করাকে কি বলে? এই যে খতিয়ানের দুই দিকের পার্থক্য নির্ণয় করাকে আমরা কি বলি? জের নির্ণয় করা বা উদ্বৃত্ত নির্ণয় করা। কি বলি? জের নির্ণয় করা অথবা উদ্বৃত্ত নির্ণয় করা, মানে ব্যালেন্স আমরা বের করি সাথে সাথে, ঠিক আছে, ওকে। তারপর দেখো কিসের ভিত্তিতে ক্রয় এবং বিক্রয়ের জাবেদা প্রস্তুত করে? আমরা খুব ভালো করে জানি, কি জানি বলো তো ভাই? এই যে ক্রয় এবং বিক্রয় জাবেদা, পৃথিবীতে যত ধারে ক্রয় আছে, ধারে ক্রয় নিয়ে আমরা করি ক্রয় জাবেদা, যত ধারে বিক্রয় আছে এই ধারে বিক্রয় নিয়ে করি বিক্রয় জাবেদা, তাই না? পৃথিবীতে যত ধারে ক্রয় আছে এটা নিয়ে করি ক্রয় জাবেদা, ধারে বিক্রয় আছে এটা নিয়ে করি বিক্রয় জাবেদা। তাহলে আমার কিসের ভিত্তিতে ক্রয় বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়? এটা হবে চালান। ধরুন চালান তৈরি করা হয় বাকিতে লেনদেন নিয়ে, বুঝতে পারছি, বাকিতে লেনদেন নিয়ে। সর্বশেষ লেনদেনকে কেন জাবেদাভুক্ত করা হয়? আমরা জানি একটা লেনদেনকে জাবেদাভুক্ত করা হয় রিজন একটাই, এবং সেই রিজনটা হচ্ছে স্থায়ী সংরক্ষণের জন্য। সেই রিজনটা হচ্ছে স্থায়ী সংরক্ষণের জন্য। তার মানে জাবেদাভুক্ত করা হয় স্থায়ী সংরক্ষণের জন্য, জাবেদাভুক্ত করা হয় স্থায়ী সংরক্ষণের জন্য, ওকে। সো আমরা যে আনসারগুলো সলভ করলাম, আশা করি এই আনসারগুলো তোমরা নিজেরা তো সলভ করবেই, পাশাপাশি এখানে অনেক ইনফরমেশন আমি প্রোভাইড করছি, এগুলো নোট ডাউন করে ফেলবা এবং এই চ্যাপ্টার থেকে আরও অনেক বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ তুমি এই চ্যাপ্টারে বস হয়ে যাবে। সো আসি।